নমস্কার বন্ধুরা, একটু ভাবুন তো, একটা রাজনৈতিক দল যার সুপ্রিমো গত 15 বছর ধরে একটি রাজ্যে একচ্ছত্র রাজত্ব করছেন, হঠাৎ করে সেই দলেরই প্রায় 75% বিধায়ক নিজেদের নেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিলেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? তারা বলছেন আমরা দল ছাড়িনি, মমতা দিই আমাদের নেত্রী, কিন্তু ওনার কোনো সিদ্ধান্ত আমরা মানব না। শুনতে সিনেমার মতো লাগলেও ঠিক এই নজিরবিহীন ঘটনার সাক্ষী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের 80টি আসনের মধ্যে 58 জন বিধায়ক কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন। বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিধানসভার নতুন বিরোধী দলনেতা হিসাবে স্পিকারের মাধ্যমে শিলমোহরও দিয়ে দিয়েছেন। এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত শিবির সোজা চলে গেছে কলকাতা হাইকোর্টে। তাদের সবচেয়ে বড় আইনি যুক্তি, বিরোধী দলনেতা বাছেন দল, বিধায়করা না। কিন্তু বন্ধুরা, ভারতের সংবিধান এবং দলত্যাগ বিরোধী আইন বা দশম তপশিল আসলে কি বলে? সত্যিই কি এবার শারদ পাওয়ার বা উদ্ধব ঠাকুরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাত থেকে দলের নাম আর প্রতীক কেড়ে নেওয়া হবে? আসুন আজকের ভিডিওতে একদম গভীরে গিয়ে পুরো ক্রোনোলজিটা সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। বন্ধুরা, এই সংকটের বীজ লুকিয়ে আছে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে। গত 15 বছর ধরে প্রবল ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে মাত্র 80টি আসনে সংকুচিত হয়ে পড়ে এবং তাদের 15 বছরের শাসনের অবসান ঘটে। আর এই ঐতিহাসিক হারের ঠিক দুদিন পরেই, অর্থাৎ গত 6 মে কালীঘাটের বৈঠকে আসল সমস্যা সামনে আসে। রিপোর্ট অনুযায়ী 6 মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন, যেখানে দলের তরফে বিরোধী দলনেতা হিসেবে বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। কিন্তু নাটকের আসল পর্ব শুরু হয় এর ঠিক পরেই। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা দাবি করেন কালীঘাট থেকে পাঠানো ওই চিঠিতে বহু বিধায়কের সই জাল বা ফরজেট করা হয়েছে। বিষয়টি এতটাই জটিল আকার ধারণ করে যে এই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের সিআইডি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দেয় এবং তদন্তের আঁচ গিয়ে পড়ে খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। ফলস্বরূপ দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল তড়িঘড়ি মাত্র 20 মিনিটের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে। সাধারণত কোনো বিধায়ককে দল থেকে বহিষ্কার করলে বিদ্রোহ দমে যায়, কিন্তু এখানে উল্টোটা হলো। 3রা জুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভাবনীয় ঘটনা ঘটল। বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে 58 জন তৃণমূল বিধায়ক বিধানসভার স্পিকারের কাছে লিখিত চিঠি জমা দেন। তাদের দাবি ছিল খুব সহজ, যেহেতু 80 জন বিধায়কের মধ্যে 58 জন, প্রায় 2/3 বেশি, ঋতব্রত বাবুকে নেতা মানছেন, তাই বিধানসভায় তাদেরকেই আসল তৃণমূল সংসদীয় দল হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। বিধানসভার অধ্যক্ষ মাননীয় স্পিকার রথীন্দ্রনাথ বোস আইনি দিক খতিয়ে দেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ত্রয়োদশ বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিয়ে দেন এবং ওনার জন্য বিরোধী দলনেতার ঘর ও চাবিও হস্তান্তরিত করা হয়। তৃণমূলের কড়া তড়িঘড়ি বহিষ্কারের সিদ্ধান্তকে উড়িয়ে দিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বোস স্পষ্ট নিয়মের পাঠ পড়িয়ে বলেন, দলের সংবিধান অনুযায়ী ওই বহিষ্কারের চিঠি মোটেও বৈধ নয়। কাউকে দল থেকে বের করতে হলে প্রথমে শোকজ করতে হয়, একদিনে দুম করে কাউকে বহিষ্কার করা যায় না। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় টুইস্টটা দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিরোধী বিধায়কদের একাংশ দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুপ্রিম লিডার বা প্রধান পথপ্রদর্শক থাকবেন। অর্থাৎ বন্ধুরা, কৌশলটা বুঝতে পারছেন? বিদ্রোহটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, বিদ্রোহটা আসলে ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একক কর্পোরেট নেতৃত্বের বিরুদ্ধে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ঘটনার পরেই তড়িঘড়ি 5ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক বসে। বৈঠক শেষে তৃণমূলের প্রবীণ সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেন, স্পিকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি, তাই সোমবার 8ই জুন তারা কলকাতা হাইকোর্টে মামলা লড়বেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মূল আইনি যুক্তি হলো স্পিকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই দলের নিয়মের বাইরে গিয়ে কাউকে বিরোধী দলনেতা করার। দল যাকে মনোনীত করবে বিধায়করা কেবল তাকেই ভোট দিতে পারেন, নিজেরা পদের সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে ভারতের সংবিধান কি বলে? আসুন একটু সহজ করে আইনি সমীকরণটা বুঝি। ভারতের সংবিধানের 10ম তফসিল বা দলগত বিরোধী আইন অনুযায়ী যদি কোনো দলের 2/3 বিধায়ক একসাথে দল থেকে আলাদা হয়ে যান তবে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হয় না। তৃণমূলের মোট 80 জন বিধায়কের 2/3 হলো প্রায় 54 জন। আর ঋতব্রত বাবুর সাথে সই করেছেন 58 জন বিধায়ক, যার সংখ্যা পরবর্তীতে 61 পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ সংখ্যাতত্ত্বের দিক থেকে ঋতব্রত শিবির সম্পূর্ণ নিরাপদ। কিন্তু আইনি লড়াইটা মূলত বাঁধবে অন্য জায়গায়। 2023 সালে সুপ্রিম কোর্টের বিখ্যাত সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্রের রাজ্যপাল মামলায় শীর্ষ আদালত জানিয়েছিল যে বিধানসভার ভিতরের লেজিসলেটিভ পার্টি কখনোই মূল পলিটিক্যাল পার্টির নির্দেশকে অগ্রাহ্য করতে পারে না। তাই কলকাতা হাইকোর্টে এই আইন লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। হাইকোর্ট যদি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে প্রাধান্য দেয় তবেই স্পিকারের সিদ্ধান্ত খারিজও হতে পারে। আবার অন্যদিকে স্পিকারের সিদ্ধান্ত যদি বহাল থাকে তবেই আইনিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিষদীয় হ্রাস আরও মজবুত হবে। বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এটিই হয়তো সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। 1998 সালে কংগ্রেস ভেঙে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, কিন্তু আজ ওনারই তৈরি করা দল ওনারই চোখের সামনে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল যে তাত্ত্বিক মহলে জল্পনা চলছে আগামী দিনে নির্বাচন কমিশনের দরবারেও কি আসল দল এবং প্রতীক জোড়া ফুল দাবি করবে ঋতব্রতপন্থীরা। যদি তেমনটা হয় তবে নির্বাচন কমিশন ও বিধায়ক ও সংসদদের সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে, ঠিক যেমনটা শিবসেনা এবং এনএসপির ক্ষেত্রে মহারাষ্ট্রে ঘটেছিল। এমনকি শুধু বিধানসভা নয়, লোকসভাতেও তৃণমূলের প্রায় 20 জন সাংসদ আলাদা গোষ্ঠী তৈরি করার জল্পনাও কিন্তু বাড়ছে। প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার দল বাঁচাতে ও বিধায়কদের ক্ষোভ প্রশমন করতে ওনার ভাইপো অভিষেকের ডানা ছাড়বেন, নাকি তিনি পরিবারতন্ত্রের পাশেই দাঁড়াবেন? যদি তিনি আপোষ না করেন তবে 1.5 দশক ধরে চলা এই ঘাসফুল সাম্রাজ্যের ভবিষ্যৎ কি হবে তা বলা কঠিন। আপনার কি মনে হয় বন্ধুরা? বিধানসভার স্পিকারের এই সিদ্ধান্ত কি আইনত সঠিক ছিল, নাকি এর পিছনে বড় কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে? নিচে কমেন্ট সেকশানে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।